দর্শক আমন্ত্রণ এসিটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছে আমি নয়ন নিজাম। লেট এডিশনের আজকের বিষয় বর্তমান পরিস্থিতির শেষ কোথায়। আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় সমর্থন দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব। আপনাকে সাদর আমন্ত্রণ আমাদের স্টুডিওতে আসার জন্য। রব ভাই, আমরা শুরু করলাম বর্তমান যে অবস্থানটা বিরাজ করছে, একদিকে হরতাল, সময় কিন্তু বাড়ছে, 60 ঘন্টা, 72 ঘন্টা, এখন 84 ঘন্টা হরতাল, অবরোধ, আন্দোলন, একটার পর একটা কর্মসূচি, এগুলো শেষ কোথায়? আমি প্রথমে এইটা পরে আসব। আমাকে আজকে এসিটিভিতে ডাকার জন্য নয়ন নিজামকে অসংখ্য ধন্যবাদ, জাতির কাছে কিছু কথা বলার জন্য। গতকাল সমকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি প্রধানমন্ত্রী তো চাই না, জি, মানুষের শান্তি চাই। আমি প্রধানমন্ত্রী তো চাই না, মানুষের এটা কম বেশি সবগুলো নিউজ পেপারে কিন্তু প্রকাশিত হয়েছিল ওনার বক্তব্য। হ্যাঁ, ঠিক আছে, আমি এটার জন্য ওনাকে অভিনন্দন জানাই। এটাতে মানুষের মধ্যে একটা আশাবাদ সৃষ্টি হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মানে এক চুলো নড়বেন না, সেই জায়গা থেকে উনি সরে আসার চেষ্টা করছেন। আমি জনগণের দুর্ভোগ সহ্য করতে পারি না, এটাও একটা প্রধানমন্ত্রী সুলভ কথা বলেছেন। একজন রাজনীতিবিদের আচরণ যেটা হওয়া উচিত সেটা করেছেন উনি। আমি জনগণের শান্তি ও উন্নয়ন চাই, প্রধানমন্ত্রী তো না। তাহলে এই যে দীর্ঘদিন থেকে এই আন্দোলন চলছে, এই বিষয়টি ওনার আরও আগে নলেজে আসা উচিত ছিল, আরও পূর্বে নলেজে আসা উচিত ছিল, উপলব্ধি করা উচিত ছিল। তবুও আমি ওনাকে ধন্যবাদ দেব। এখনও যদি উনি রিয়েলাইজ করে থাকেন তাহলে বুঝবো ওনার এই সংকট নিরসনের একটা সদিচ্ছ আছে। আমি গতকাল পর্যন্ত একদম নিরাশ হয়ে গিয়েছিলাম। ওনার এই বক্তব্য দেখার পর আমার মধ্যেও কিছুটা আলোড়ন হয়েছে। এটা কতটুকু উনি কার্যকরী করবেন, এটাই আজকের মূল বিষয়। একটা দেশের প্রধানমন্ত্রী হালকা কথা বলতে পারে না। রাইট। 16 কোটি মানুষের পৃথিবীর 8ম বৃহত্তর রাষ্ট্রের প্রধানমন্ত্রী, একবার না দুবার। তিনি দেশের সংকট, জনজীবন বিপর্যস্ত, প্রাণহানি, সম্পদ বিনষ্ট এবং জনগণ উদ্বেগ উপলব্ধি করতে পেরেছে। উনি আজকে পদত্যাগ, মন্ত্রীদের পদত্যাগ নিচ্ছেন, গ্রহণ করলেন তিনি সবার কাগজপত্র। তো উনি প্রধানমন্ত্রী থেকে আবার এখান থেকে কিছু রেখে আবার ওনার জোটের মধ্যে এখানে একটা আমি যোগ করছি আপনার সঙ্গে, এখানে তারিখ ছিল না, কে কবে রেজিগনেশন লেটার সাবমিট করলেন। ইমেটেরিয়াল, দিস ইজ ইমেটেরিয়াল। কিন্তু উনি প্রধানমন্ত্রী থাকছেন। উনি মধ্যখানে একটা কথা বলেছেন যে বিরোধী দলের নেত্রী কোন মন্ত্রণালয় চায়। আমি যদি এখন প্রশ্ন করি ওনাকে যে বিরোধী দলের নেত্রী যদি সকল মন্ত্রীর মন্ত্রী প্রধানমন্ত্রীর পদটা চায়, উনি ছাড়বেন? আমি আশা করি উনি একটা নির্দলীয় মন্ত্রিসভা করবেন, নির্দলীয় সরকার করবেন। তিনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে নিয়ে একটা মন্ত্রিসভা করার জন্য, সকল দলের সমন্বয়ে। সবাই বলতে উনি 18 দলীয় জোট দিয়ে করবেন এখন। না, উনি কিন্তু সেটা বলেননি। তিনি বলেন বিরোধী দল যে মন্ত্রণালয় সেটা দিব, যেটা একটু আগে আপনি বললেন। জিনিসটা খুব পরিষ্কার। সেটা হলো যে বিরোধী দলের সিনিয়র লিডারশিপ যখন কারাগারে, জি, তখন উনার পার্টি অফিসে উনি ফর্ম বিক্রি করতেছেন। সেই অফিসের সামনে আবার কিন্তু বোমা ফুটতেছে, আবার ডাকডোলও বাজছে। কিন্তু বিরোধী দলের নেতারা যখন জেলখানায়, তখন নির্বাচন নিয়ে এটা কি ধরনের আনন্দ উৎসব? কোনো রাজনৈতিক দল ফর্ম কিনে নাই, কোনো রাজনৈতিক দলের অফিসে ফর্ম বিক্রি হয়নি। আমি আশা করি উনি উচ্চ কক্ষ গঠন করতে পারেন। আমার একটা প্রস্তাব আছে। কি সেটা? মানে এখনো সংকট সমাধানের একটা উপায়, উনি ফর্মুলা আমি ওনাকে দিতে পারি। দ্যার ইজ এ স্কোপ। সর্বদলীয় যেটা বুঝাতে চাচ্ছেন, 2 দল মানেই তো সর্বদল নয়, 2 জোট মানেই তো সর্বদল নয়। 16 কোটি মানুষের সাথে আলোচনা করার, সকল শ্রেণী পেশা কর্মের মানুষের সাথে আলোচনা করার মধ্য দিয়ে যদি একটা সমঝোতা হয়, সেটা হবে সর্বদলীয় সরকার। আওয়ামী লীগ বিএনপির মধ্যে আলাপ করে করলে তো এটা সর্বদলীয় সরকার হবে না। ওখানে তো ওর বাইরেও তো আরো দল আছে। তিনি নির্দলীয় সরকার করতে হবে।
কিন্তু আজ পর্যন্ত ওনার মন্ত্রিসভায় ওনার জোট ছাড়া অন্য কেউ এখানে অংশগ্রহণ করার জন্য কোনো প্রস্তাব দেননি। দুই একজনকে প্রস্তাব দিয়েছেন, আমি যতটুকু জানি তারা রিফিউজ করেছে। না, কিন্তু প্রাইম মিনিস্টার বলেছেন যদি বিরোধী দল আসে, মানে বিএনপিও আসে বা অন্য উনি যাদেরকে পছন্দ করছেন সবাই আসলে উনি একটা মন্ত্রিসভা করবেন এবং সবাইকে নিয়েই কিন্তু তিনি নির্বাচনকালীন সরকার পরিচালনা করতে চান। উনি কি এই পর্যন্ত বিরোধী দলের একটা দাবিও মেনে নিয়েছেন? একটা চুলো কি মানছেন? সরকারের দায়িত্ব হলো দেশে সরকার ক্ষমতায় থেকে এই যেসব কথাগুলি তিনি বলেছেন, প্রাণহানি, সম্পদ বিনষ্ট, এই যে গুলিতে মানুষ মারা গেছে, এটা কি বিরোধী দল করেছে? তাহলে তাকে অস্ত্র অ্যারেস্ট করলো না কেন? উনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন? না, সরকার দল বলছে বোমাবাজি বিরোধী দল করছে। বিরোধী দল মানে মিন করছেন উনি বিএনপির কথা। না, উনি একদিন ঘোষণা করুক না যে আজকে রাস্তায় পুলিশ থাকবে না, আমার দলীয় বাহিনী থাকবে না, তারপরে মিছিল মিটিং করতে দেন। তারপর যদি তারা মানে সন্ত্রাসবাদী করে তখন তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করেন। এই পর্যন্ত ৫-৭-১০ জনের একটা মিছিল বাইরে হওয়ার পর সেটার উপর পুলিশের অ্যাটাক, টিয়ার গ্যাস, সেটা রাবার বুলেট ছাড়া হয়েছে। ওনাকেও তো প্রমাণ করতে হবে যে উনি ক্ষমতা থেকে কার বেশি প্রয়োজন। উইদাউট অপোজিশন দেয়ার ইজ নো পার্লামেন্ট। পৃথিবীর কোথাও উইদাউট অপোজিশন কোনো পার্লামেন্ট কার্যকরী হয় না। তাহলে পার্লামেন্টের বিরোধী দলকে রাখার দায়িত্ব হলো সরকারের। তারা কিন্তু এখনো পদত্যাগ করে নেই। কিন্তু তারা পদত্যাগ করুক বা না করুক, ইট ইজ ইমেটেরিয়াল আমার কাছে। আমার কথা হলো উনি নির্দলীয় সরকার করবেন কিনা, সর্বদলীয় নির্দলীয় সরকার করবেন কিনা। উনি কিন্তু সেটা বলছেন বারবার যে আমি নির্দলীয় একটি সরকার করতে চাই, আপনারা আসুন যোগ দিন। কে কোন মন্ত্রণালয় চান সেটা বলুন। উনি ক্ষমতায় থাকবেন, উনি প্রধানমন্ত্রী থাকবেন। তো উনি প্রধানমন্ত্রী থাকার পরে আর বাকিরা সবাই পদত্যাগ করলো, ও ২-৪ জন যারা উনার জোটে আছে এদেরকে নিয়ে উনি একটা সরকার করলেন। এটা কি যে নির্দলীয় সরকার হলো কিভাবে? না, বিএনপি কিন্তু উনি আমন্ত্রণ জানিয়েছেন, এর মধ্যে তারা কিন্তু আমন্ত্রণ গ্রহণ করেননি। এটাও তো বাস্তবতা। কিভাবে করবে? আমি একটা উদাহরণ বলতেছি। ১৯৯৪ সালে, এটা নঈম নিজামের ভুলে যাওয়ার কথা না, ১৯৯৪ সালের ২৯শে ডিসেম্বর রয়টারের একটা নিউজ আছে, এটা সারা পৃথিবীতে গেছে, রয়টারের নিউজ, ভেরি ইম্পর্টেন্ট। অপোজিশন রিজেক্টস পিএমস অফার টু রিজাইন। তখন যখন আওয়ামী লীগ দাবি জানাইছিল 1994, সেটা করে নাই। ওইটা হলো ডিসেম্বর মাস, আজকে হলো নভেম্বর মাস। এই সময় পার হয়ে যাওয়ার পরে সেম মানে এখন আওয়ামী লীগ যা করতেছে বিএনপিও ক্ষমতা থেকে তাই করছে, একই কাজ করেছিল। রাইট, ঠিক ওই রয়টারের নিউজ অনুযায়ী আজকে যদি শেখ হাসিনা সেটা না করেন তাহলে একই অবস্থা সৃষ্টি হবে। তো আমি যে কথা বলতে চাচ্ছি, মূল দাবিটা হলো নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার। সাধারণ মানুষ বাংলায় বুঝে তত্ত্বাবধায়ক সরকার, সিটিজি বুঝে না মানুষ। ওনাকে মন্ত্রিসভা পদত্যাগ করতে হবে, মন্ত্রিসভা বাতিল করতে হবে, এটা তো বাধ্যতামূলক। যদি সর্বদলীয় কিন্তু কনস্টিটিউশনে নাই। দেয়ার ইজ নো প্রভিশন, দেয়ার ইজ এ কনস্টিটিউশন। আমাকে যদি কেউ দেখাতে পারে যে এই সংবিধানের কোনো ধারায়, উনি বারবার সংবিধান কথা বলেন, সংবিধান, ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন, গভর্নমেন্ট, স্টেট অ্যান্ড নেশন ইজ নট এ সেম থিং। উনি এটা তো নাই কিছু, এটা তো সব কাইটা ছেড়ে শেষ করে ফেলা হয়েছে। পঞ্চদশ সংশোধনী করার ওইটার ভিতরে 50টা মানে আর্টিকেল যুক্ত করা হয়েছে এটার ভিতরে নতুন করে। তো এই সংবিধান তো এখন আর নাই। মানে আপনি 72 সংবিধানটা বোঝাচ্ছেন? মানে যেইটা সর্বশেষ সংশোধনী সহ মুদ্রিত অক্টোবর 2011, এটা তো আর নাই। এটা প্রিয়াম্বলে যা আছে তাও নাই। উনাকে ক্ষমতায় রেখে, উনাকে প্রধানমন্ত্রী রেখে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে না। কারণটা কি? উনি গত 5 বছরে যেভাবে দেশ শাসন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সেখানে বিরোধী দলের সাথে যে আচরণ করেছেন, দেশে আমি বলতে গেলে এই টকশোর যে সময়, এই সময়ের মধ্যে এটা শেষ হবে না। অর্থাৎ দলীয়করণ থেকে শুরু করে ওনার 23 দফা নির্বাচনী কর্মসূচিতে যে যা কথা ছিল একটাও উনি পূরণ করতে পারেন নাই। কিন্তু এটাও তো বাস্তব, বিরোধী দল কিন্তু 6টি সিটি কর্পোরেশন ইলেকশনে জয়ী হয়েছিল এবং পৌরসভা কিংবা মেয়র ইলেকশন তারা একটার পর একটা ভালো করার পরও, এমনকি হবিগঞ্জের দেওয়ান ফরিদ গাজীর আসন তারা কিন্তু বিজয়ী হয়েছিল। এটা তো বাস্তবতা। শুনে নঈম, আমি একটা ছোট্ট গল্প বলি। জি। সেটা হলো একজন রাজা
তার মন্ত্রিসভার মিটিং ডাকছে, কাইত্যানি বলে আমাদের দেশে। কার্তিক মাসে একটা সর্বশেষ হিন্দুদের একটা পূজা হয়, কাত্যায়নী পূজা, যেটা বলা হয়। কাইত্যানি পূজা হচ্ছে। তো ওই পূজার সময় মন্ত্রিসভা বলতেছে, আচ্ছা মন্ত্রীরা বলো তো আর কি মানে বৃষ্টি বাদল হওয়ার কোনো সম্ভাবনা আছে? জি। বলে রাজা মহাশয় আর বৃষ্টি বাদল হওয়ার সম্ভাবনা, বলে আমি একটু গ্রামের আমার এই যে কৃষক শ্রমিক যারা আছে এদেরকে একটু দেখতে যাব, আমি হাইটা যাব। বলে হুজুর যেতে পারেন আপনি। তো কতটুক যাওয়ার পরে একটা ধোপা খালের মধ্যে কাপড় মানে ধুচ্ছে, মানে কাপড় ধুচ্ছিল। হ্যাঁ। তো ধোপা তাড়াতাড়ি উঠে, মহারাজ আপনি এই জল বিদ্যুতের মধ্যে কেন বেরিয়ে আসছেন? বলে তো কোথায় দেখো তুমি জল বিদ্যুৎ? বলে হুজুর এই এখনই তো জল বিদ্যুৎ আসবে। তুমি জানলা কি করে? আমার মন্ত্রিসভা জানলো না, তুমি কি করে জানলা? বলে হুজুর আমি বলতেছি। এটা বলতে বলতেই বৃষ্টি চলে আসছে। তো রাজা ঘরে ফেরত আসছে, আইসা মন্ত্রিসভাদের ডাকছে যে বেটা তোরা না বলছি যে বৃষ্টি হবে না, ওই দোপারে ডাক, তোরা সব শহর দোপারে আমি মন্ত্রী বানাইলাম। তো বলে যে রহস্যটা বলো। বলো হুজুর রহস্যটা আর কিছু না। বলে সেটা কি? ও আমার একটা গাদা আছে, আচ্ছা। আমি এটার পিঠে করে কাপড় যেগুলি খালের কেনে নিয়ে ধুই, আবার এগুলি ধোয়ার পরে গাদার পিঠে চলে এগুলি নিয়ে আসি, আইনি এগুলি শুকাতে দেই। তারপর বলে গাদা যখন কান খাড়া করে তখন আমি বুঝি যে ঝড় বৃষ্টি হবে। তো আমার গাদা কান খাড়া করছে বলেই আমি আপনাকে বলছি যে এখনই ঝড় বৃষ্টি আসতেছে। বলে তো তোরও আমার দরকার না, তুই ওই গাদারে নিয়ে আয়। আমি নইমের ওই কথাটার পরিপ্রেক্ষিতে বলতেছি, এই বিদ্যমান প্রধানমন্ত্রী অবস্থায় উনি থেকে, জি, আর যাদেরকে নিয়ে ওনার চতুর্দিকে যারা আছেন পারিষদ বর্গ, ওনার কিচেন ক্যাবিনেট যারা আছে, যাদের কথায় উনি চলেন, এইটা দিয়ে মাওলানা ভাসানী বলতো গোষ্ঠী শুদ্ধ মারা যাবি। কৃষক বুঝে কোন মুহূর্তে কোন বৃষ্টিতে মানে হাল চাষ করতে লাঙল লইয়া ভোরবেলা বেরোতে হবে, কোন বৃষ্টিতে মানে জমি চাষ করতে হবে, সব আকাশে ডাক দিলে কিন্তু বৃষ্টি হয় না। আজকে বাংলাদেশে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, এটার জন্য প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, যেটার জন্য উনি উদ্বিগ্ন। এতগুলো মানুষ মারা গেল, 200-250 মানুষ মারা গেল গত 8-9 মাসে, উনি একটা দুঃখ প্রকাশ করেছেন। এগুলি কি বিরোধী দল মারছে? কোনো একটা মামলা হয়েছে বিরোধী দলের কোনো নেতার গুলিতে, এই এম কে আনোয়ার সহ বারিশার মধুর সহ যাদেরকে গ্রেপ্তার করছে এদের গুলিতে লোক মারা গেছে। আমি আসবো এই প্রসঙ্গটায় ফিরে আসবো। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে এই পর্যায়ে। দর্শক, লেট এডিশনের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। লেট এডিশনের আজকের বিষয় বর্তমান পরিস্থিতির শেষ কোথায়, আর এই জন্য এতক্ষণ আমরা কথা বলছিলাম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব আসম আব্দুর রবের সঙ্গে। জেএসডির পরিচয় নাই বা দিলাম, আসলে জেএসডির পরিচয় এই কারণে দিলাম না, কারণ আসম আব্দুর রব মানে আসম আব্দুর রব, মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, অনেক বিশেষণ, দরকার নেই। আমি দেখেছি যে আসম আব্দুর রব বাংলাদেশ দেখলে আমার চিঠি আসে। ওটাই আসম আব্দুর রব মানে একজনে, এটা দুইজন কোনো দরকার নেই। কারণ বঙ্গবন্ধু কিছু মানুষকে আপনাদের তৈরি করেছিলেন সেই সময় এমনভাবেই, তার অল্টারনেটিভ হিসেবে, এবং সেই সময় আপনারা এরকমই ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু নামটা কিন্তু আমাদের দেখা, তোফায়েল ভাই সহ আমাদেরকে দেওয়া। জি, ওনাকে রাষ্ট্রপতি সাধারণ সিরাজ সহ যে ইস্তার পাঠ করতেছে আমাদেরই করা। আজকে আমাদের বয়স 70, আমরা 21-22 বছর 23 বছরের ছেলেরা মুক্তিযুদ্ধ করেছে। আজকে যারা মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা সপক্ষে শক্তি বলেন, ওনারা তখন কোথায় ছিলেন? কোথায় মুক্তিযুদ্ধ করেছেন? জি, যে মুক্তিযুদ্ধ করে নাই এমন লোকের নামও ঢাকা শহরের রাস্তা আছে। আমাদেরকে উনি চিনেন না। বঙ্গবন্ধুর আমরা বুকের কলজা ছিলাম, আমাদেরকে উনি চিনেন না। আমার প্রশ্ন হলো যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করেই তো আজকে এই ভয়াবহ সংকটের সৃষ্টি। এটা তো উনিই সৃষ্টি করেছেন। জামাতে ইসলামের প্রস্তাব ছিল তত্ত্বাবধায়ক সরকারের, এইটা দেখেন, জি, উনি তো এর উদ্যোক্তা। উনি তো তত্ত্বাবধায়ক সরকার ও বিরোধী দলবিহীন নির্বাচন জনগণ মেনে নেবে না, উনি বলেছেন। ওনাকে কে বলেছে ওখান থেকে সরে আসার? উনি এখন বলছেন যে 2007 সালের পর যে অবস্থা তৈরি হয়েছিল এবং দুই নেত্রীকে জেলে যেতে হয়েছিল, রাজনীতিবিদদের নির্ভয়ের শিকার হয়েছিল, এই অবস্থার অবসানের জন্য তিনি কিন্তু পরিবর্তন করলেন বর্তমান তার অবস্থান। এই অবস্থার মানে পরিবর্তনের জন্য জি, একদলীয় শাসন, দলীয় শাসন, যেটা 72 সন থেকে শুরু হয়েছে, বাকশাল, সংবাদপত্র বন্ধ করে দেওয়া, বাক স্বাধীনতা, সংবাদপত্র কিন্তু এখন ওপেন। হ্যাঁ, সংবাদপত্র কিন্তু এখন খোলা না, অনেকগুলো সংবাদপত্র বন্ধ আছে, অনেকগুলো চ্যানেল বন্ধ আছে, এবং যারা টকশো করতে আসে তাদেরকে বলা হয় মানে চোর ডাকাত।
প্রধানমন্ত্রীর মুখে তো এসব কথা শোভা পায় না। আমি ওনাকে উইথ ডিউ রেসপেক্ট যে কথাগুলো বলেছি, জি। এই প্রধানমন্ত্রী আর আজকের প্রধানমন্ত্রী আমার কাছে আকাশ পাতাল প্রভেদ মধ্য হয়। আপনি তো ওনার সঙ্গে 96 সালে মন্ত্রিসভায় ছিলেন, পার্থক্য কোথায় দেখছেন? পার্থক্য দেখছি উনি আমাদেরকে সম্মান করতেন। জি আমি এটার জন্য ওনাকে কাছে অত্যন্ত কৃতজ্ঞ, ওনাকে ধন্যবাদ জানাই। কারণ আমি যখন ডাকসুর ভিপি ছিলাম, উনি ইডেন কলেজ থেকে মিছিল নিয়ে আসতেন। আমি যখন বঙ্গবন্ধুর কাছে বাড়িতে যেতাম, তখন ওনাকে তখন দেখেছি স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন। বঙ্গবন্ধুর মধ্যে যে মাল্টি ডাইমেনশনাল সমস্ত মানে বিরোধগুলাকে অ্যাবজর্ব করার যে ক্যাপাসিটি ছিল একটা দেশের সরকার প্রধানের, একজন প্রধানমন্ত্রীর, তার বিরুদ্ধে জনগণ বিরোধিতা করবে, তার সমালোচনা করবে, এটা উনি সহ্য করতে পারবেন না কেন? আপনি যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে দল করলেন, তারপরেও কিন্তু আপনি যখন গুলিবিদ্ধ হলেন, তখন প্রথম টেলিফোন কিন্তু বঙ্গবন্ধুই করেছিলেন আপনাকে। এই পার্থক্য হলো আজকের প্রধানমন্ত্রী ওনার তনয়া শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। রাজনীতিবিদদের বুকটা এত বড় হতে হয়। এই মানে বিরোধী পক্ষ হওয়ার পরে বঙ্গবন্ধুর আদরটা আপনি পেয়েছিলেন। অফকোর্স উনার সরকারের আমি গুলিবিদ্ধ হয়েছি নড়াইলে, আর উনি আমাকে হাসপাতালে টেলিফোন করেছেন। রাজনীতিবিদ এই পুঁটি মাছের প্রাণ নিয়ে রাজনীতি করা যায় না। জি রাজনীতির সমালোচনা সহ্য করতে হয়। উনি কোনো সমালোচনা সহ্য করতে পারেন না, রিয়্যাক্ট করে। উনি তো আরো বড় মন নিয়ে বলতে হবে যে আমার সমালোচনা করছে। সমালোচনা কারা করে? যারা বন্ধু তারা সমালোচনা করে। মানে 96 ক্যাবিনেটে আপনি যেটা দেখলেন, পরিবর্তনটা কি দেখছেন? 96-তে উনি রাষ্ট্র পরিচালনার জন্য, মানুষের জন্য, জনগণের জন্য, উন্নয়নমূলক কিছু কাজ করার জন্য মন্ত্রীদের সাথে কথা বলতেন। এখন তো মন্ত্রিসভার সদস্য যারা আছেন, আমার কাছে দুইটা নাম আমি বলতেছি না, এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার বিরোধিতা মন্ত্রিসভায়ও হয়েছে, উপদেষ্টা পরিষদে হয়েছে। জি বাংলাদেশের একটা লোকের নাম বলো কে ওনাকে তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করতে বলেছে? কেন করলেন উনি এটা? যারা করেছে তারা তো ওনার বন্ধু নয়, তারা উনাকে ধ্বংস করার জন্য এটা করেছে। আজকে দেশে অশান্তি বিগ্রহ যেগুলি হচ্ছে, বোমাবাজি, হরতাল, ঘেরাও, অবরোধ, জিনিস মূল্যের মূল্যবৃদ্ধি, আজকে বিদেশি বিনিয়োগ বন্ধ, আজকে দেশের বিনিয়োগ বন্ধ, এটার জন্য তো উনি দায়ী। উনি এই পঞ্চদশ সংশোধনী করেই তো এই সমস্যাগুলো সৃষ্টি করেছেন। এখন সমস্যাটার সমাধান করা যায়। বাকশাল করতে লেগেছিল মাত্র 5 মিনিট বঙ্গবন্ধুর প্রাণের কলজার টুকরা থাকা সত্ত্বেও রাজনৈতিক আদর্শের কারণে মত পার্থক্য হয়ে আলাদা দল করেছি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি করেছি। সেদিন যদি আমি এক ভোট না দিতাম, তাহলে ওনার মন্ত্রিসভা হয় না, সরকার গঠন হয় না, পার্লামেন্ট হয় না। এটা দেশের অনেক বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী গুণী যারা গবেষণা করে অনেক বুঝে না। 86 সালে যদি নির্বাচন না করতাম, আর্মি ক্যান্টনমেন্টে ফেরত যেত না। আমরা যদি উপজেলা নির্বাচন না করতাম, আজকে 20 কোটি লোক ভাত খেতে পারতো না। পোকা মারার ঔষধ, ভালো বীজ, ইনসেকটিসাইড, আপনার সার, রাস্তা, বিদ্যুৎ, এগুলো উপজেলায় যেত না। পুরা বেঙ্গলে 3 কোটি 3.5 কোটি লোকের যেখানে বিক্ষোভ মানে দুর্ভিক্ষ হয়েছে, আজকে 20 কোটি লোক বাংলাদেশের এই পার্টে, ওই পার্টে পাকিস্তানের আরো 20 কোটি। অতএব যারা সমালোচনা করে বুঝতে হবে, খুঁজে দেখতে হবে যে তারা আসলে বন্ধু না, নাকি সমালোচনার জন্য সমালোচনা করে। আমি বলবো যে এখনো সময় আছে। আমি রয়টারের যে রেফারেন্সটা দিয়ে বলছি, আপনি কোনটা, বন্ধু না কোন হিসেবে সমালোচনা করছেন? আমার নতুন একটা প্রস্তাব আছে, এটা আমি চাই। প্রস্তাবের আগে আমি যেটা বলছি, আপনি সমালোচনা করছেন বন্ধু হিসেবে করছেন না মনে করছেন দূরত্বের মানুষ হিসেবে? আমার প্রস্তাব দিয়ে বুঝতে হবে যে আমি জনগণের জন্য কথা বলছি, মানুষের স্বার্থে কথা বলছি, আমার ব্যক্তির স্বার্থে কথা বলছি, নাকি মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে ওনার মাধ্যমে 16 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কথা বলছি। আমি মনে করি এখনো হাতে কয়েকটা দিন সময় আছে, খুব বেশি সময় নাই হাতে, একদম কাটে হাতে গণা সময় আছে। আজকে আমি এসএটিভিতে বলে যাচ্ছি, এর মধ্যে যদি উনি কিছু না করেন, তাহলে পরিণতি ভয়াবহ থেকে আরো ভয়াবহ হবে, জঘন্যতম হবে। মানে আপনি প্রস্তাবটা কি? খুনাখুনি, রক্তারক্তি, এগুলি হবে। আমার প্রস্তাব হলো 2 নেত্রীর প্রস্তাব, মানুষ সংলাপ প্রস্তাব যেটা দিয়েছে, এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। আমার 5 দফা একটা প্রস্তাব আছে, সেটা বলুন। চলমান জাতীয় সংসদ উচ্চকক্ষ গঠনের আইন প্রণয়ন করবে। ওকে। পেশাজীবীদের প্রতিনিধি ও নির্দলীয় ব্যক্তিদের নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। উনি এখন মন্ত্রিসভা বদল করে আবার এটার মধ্যেই জগা খিচুড়ি একটা কিছু করবেন, এটা তো কোনো লাভ হবে না, অ্যাকসেপ্ট হবে না এটা কারো কাছে। 2 নম্বর, দেশের নেতৃস্থানীয় মেধাবী স্ব ক্ষেত্রে কীর্তিমান 10 জনকে উচ্চকক্ষের জন্য প্রতিনিধি নির্বাচিত করবে।
3 নম্বর, উচ্চকক্ষের সভাপতি হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন। জি 4, এই উচ্চকক্ষের নিকট নির্বাচনকালীন সরকারের দায়িত্ব অর্পণ করতে হবে। 5, নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন উচ্চকক্ষের সভাপতি ও আর ওই 10 সদস্য নিয়ে গঠিত হবে নির্বাচনের সরকারের মন্ত্রিসভা। এই নির্বাচনকালীন সরকার হবে সাংবিধানিক, নির্বাচিত, জবাবদিহিমূলক, অদলীয়, নিরপেক্ষ এবং নির্বাচিত। এখনো সময় আছে। বাকশাল করতে 5 মিনিট লেগেছে। উনি যদি ফেরত যেতে চান, এটাই সংবিধানে পার্লামেন্টে 2/3 মেজরিটি আছে। সংবিধানে যে কোনো আর্টিকেল চেঞ্জ করতে হলে 2/3 মেজরিটি লাগে। উনার এটা 1 মিনিট লাগবে, যে আমি আবার পঞ্চদশ সংশোধনীর পূর্বে যে অবস্থা ছিল সেখানে ফেরত যেতে চাই এবং সেখানে আমি উচ্চকক্ষ গঠন করে এই জিনিসটা করতে চাই। এটা কি এত অল্প সময় সম্ভব? এটার জন্য সময় দরকার, একটা নতুন সরকার দরকার। এখন সরকারের শেষ সময়, আর সময় আছে 7 দিন। শেষ সময় তো ইলেকশন, শেষ সময় মানে বাঁচার জন্য শেষ সময়। বাঁচার জন্য মানুষ কোরামিন দেয় অনেক সময়। জি, সেই কোরামিনটা কি? আমি কোরামিন হিসাবে এটা কি কোরামিন এত অল্প সময় সম্ভব? সম্ভব। 1 মিনিট লাগবে। কিভাবে সম্ভব? 1 মিনিট থেকে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট লাগবে। উনি বলুক না যে পঞ্চদশ সংশোধনী না বলে আমি ষষ্ঠদশ সংশোধনীর মাধ্যমে আবার পুরান অবস্থায় ফেরত যাচ্ছি, এবং সেখানে এই প্রস্তাবটা আমি গ্রহণ করতেছি। ইট ইজ এ ম্যাটার অফ 5 মিনিটস। করবেন কি না? আজকে এই সরকারের আর বিরোধী দলের উপরে বিরোধী দল হরতাল ঘেরাও অবরোধ করে। বিরোধী দলকে কোনো আন্দোলন করতে দেবেন না, কোনো মিছিল করতে দেবে না, কোনো প্রতিবাদ সভা করতে পারবে না, সবার পারমিশন দেবে না, ঘরোয়া মিছিল করতে দেবেন না। আমি বিএনপি করি না, আমি বিএনপিকে সমর্থন করার জন্য আমি সকল বিরোধী দলের কথা বলতেছি। আমাকেও পারমিশন নিতে হয় ঘরোয়া মিটিং করার জন্য, প্রেস কনফারেন্সে, প্রেস ক্লাবে, অডিটোরিয়াম মিটিং করার জন্য। অতএব ঠিক বাকশালের আগে দিয়ে যে পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, উনি তাহলে আরেকটা জিনিস পাস করে নিয়ে নেন যে দেখেন উনি ক্ষমতায় টিকে থাকতে পারেন কিনা। সেটা হলো রাজতন্ত্র, যে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন রাষ্ট্র ক্ষমতা থাকবেন, আর কোনো নির্বাচন হবে না। এটা তো আমার দুটি দলের মধ্যে কম বেশি আসে। আমি এই পর্যায়ে আপনার কাছে আবারও এই প্রসঙ্গে ফিরে আসবো। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে কিন্তু। দর্শক, লেট এডিশনের এই পর্যায়ে নিচ্ছি আরেকটা বিরতি। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। লেট এডিশনের আজকের বিষয় বর্তমান পরিস্থিতির শেষ কোথায়। আর আমরা এই জন্য এতক্ষণ কথা বলছিলাম জনাব আসমা আব্দুর রবের সঙ্গে। আমার সর্বশেষ প্রসঙ্গ যেগুলো ছিলাম তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল আসলে এই দেশ, এই পতাকা, এই সংবিধান যাদের তৈরি, আপনি তাদেরই একজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসমা আব্দুর রব একটা সাথে সম্পৃক্ত। কিন্তু সরকার একটা বদলের জন্য সবসময় যেটি দরকার সাংবিধানিক একটা পরিবর্তন। সংবিধান অনুযায়ী ইলেকশনের কোনো বিকল্প কিন্তু নেই। কিন্তু একটা ইলেকশন করার ক্ষেত্রে বর্তমান যে বাস্তবতা, এর বাইরে আমরা যাব কি করে? আমার তো মনে হয় এই সরকার বিরোধী দল নির্বাচনে আসুক সেটা চায় না। এই সমস্ত কিছু আচার আচরণের মধ্য দিয়ে যেটাই প্রমাণ করতে চাচ্ছে বিরোধী দল যাতে করে নির্বাচনে না আসতে পারে। আচ্ছা, কারণ জনগণের জরিপে দেখা গিয়েছে যে উনি নির্বাচনে 30 সিটও পাবেন না। অতএব উনি এককভাবে নির্বাচন করে ভোটবিহীন নির্বাচন, এই ভোটবিহীন নির্বাচন জনগণ গ্রহণ করবে না, কোনো লাভ হবে না। না, তিনি তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন, এমনকি বিএনপি হোক কিংবা আপনারা হন, যারা হন না কেন, সবার প্রতি তো ওনার এখন নঈম নিজাম আমাকে বাড়িতে দাওয়াত দিয়ে তারপর বাড়ির সামনে যদি পাগলা কুকুর একটা রেখে দিয়ে দেয়, তাহলে এটা কি ধরনের দাওয়াত হলো? না, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন বিএনপি চেয়ারপারসন তিনি যখন আমন্ত্রণ জানালেন এবং সেখানে কিন্তু আন্তরিকতা ছিল, তিনি বলেন হরতাল প্রত্যাহার করে দরকার আসুন, বিরোধী দলের নেত্রী কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেননি। উনি হরতাল ঘোষণা দেওয়ার আগে উনি যে টাইম দিয়েছিলেন সেই টাইমে পূর্বের অভিজ্ঞতাগুলোর কথা আমি বাদে দিলাম। উনি হরতালের পরে আলোচনা, আজকে আর সংলাপ করতে অসুবিধাটা কোথায়? না, কিন্তু প্রাইম মিনিস্টার তো বলছেন কোনো অসুবিধা নেই। এ পর্যন্ত উনি তো অবৈধ কাজ করতেছেন। 27শে নভেম্বরের পরের যে সরকার, জি, এই সরকার হলো নির্বাচনী সরকার। এই সময়ে একজন প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা এমপি যারা ক্ষমতায় থেকে বা সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্ত্রশস্ত্র গোলাবারুদ যাদের হাতে, তাদেরকে রেখে উনি কোনো প্রচার প্রপাগান্ডা চালাতে পারবেন না, উনি কিছু উদ্বোধন করতে পারবেন না। উনি তো আজকেও করেছেন, উনি তো জনগণকে প্রলুব্ধ করার জন্য বেআইনি কাজ করতেছেন, অন্যায় ধরনের কাজ করতেছেন। নির্বাচনকালীন সরকার না হওয়া পর্যন্ত তিনি সেটা করতে পারেন, কিন্তু সংবিধান অনুযায়ী 27শে নভেম্বরের পর থেকে 27শে জানুয়ারি পর্যন্ত এইটাই হলো নির্বাচনকালীন সময় এবং নির্বাচনকালীন সরকার। 27শে নভেম্বর কিন্তু এখনো কয়েকদিন বাকি আছে। কয়েকদিন বাকি আছে, সবকিছু শেষ করে দিয়ে
চলে যাওয়ার জন্য যা যা আছে জি সেইটা তো বাকি অবশ্যই আছে। এখন কোথায় যাবেন সেটা হলো কথা, শেষ রক্ষা হবে না। উনি এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছেন পোলসারাতের উপরে, হয় কেটে পড়ে যাবেন নিচে, আর ওপারে পার হইতে পারবেন কিনা আমি জানি না, আত্মনে ব্যাক করে পিছনে আসতে হবে। তো এখনো কয়েকদিন সময় আছে। আমি ফর্মুলাটা যেটা দিয়েছি এটা দিয়ে উনি চেষ্টা করে দেখতে পারেন। সমাজের সকল স্তর, নির্বাচন কমিশন, আগে মেরুদণ্ড নাই বলছি, এখন তো মাথাও নাই এটার। একটা নির্বাচন কমিশন আসার পরে গত 5 বছরের মধ্যে একবার মাত্র কথা বলেছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, আবার বলে যে আমি 2 রকমের ব্যবস্থা রাখছি। সব রাজনৈতিক দল আসলে এক ধরনের, মানে আমি নির্বাচন কন্ডাক্ট করার জন্য ব্যবস্থা রাখছি, আবার কেউ যদি না আসে তাও ব্যবস্থা রাখছি। এইগুলি তো ডাবল স্ট্যান্ডার্ড, এগুলি কোনো কথাবার্তা হতে পারে না। আরও যেসব করেছেন উনি আরপিও পরিবর্তন করে, এই যে বিএনএফ নামে একটা ইয়েকে রেজিস্ট্রেশন দিয়েছেন, এইসব মকারি, এগুলি কিন্তু চলে না। তার অর্থ তত্ত্বাবধায়ক, মানে এই সরকারের অধীন হলো নির্বাচন কমিশন। কিন্তু বিএনএফ নামে তারা তো দল করার অধিকার তো তাদের নিশ্চয়ই আছে। তাহলে আরো যে 35টা দল অ্যাপ্লাই করেছে তাদেরগুলো করেন না কেন? সেগুলো তাদের অধিকার অবশ্যই আছে। সময় কোথায়? উনি উনি ভোটারের ব্যালট পেপার বক্স পাঠাচ্ছেন, কিন্তু উনি এখন পর্যন্ত ইলেকশন শিডিউল ঘোষণা করেন নাই। ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি যে 20 বা 19 তারিখে সেটা ডিক্লেয়ার করবেন। কি ডিক্লেয়ার করবেন? ইলেকশন। হ্যাঁ, ইলেকশন ডিক্লেয়ার করার পর কেউ যাবে না ইলেকশনে। আপনিও যাবেন না? অফকোর্স নট। আপনি না যাওয়ার কারণটা কি? আমি এই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না। এক ব্যক্তি সরকারের একতরফা ইলেকশন করে উনি, মানে ভোটবিহীন ব্যালট বাক্স 5 জনও কেন্দ্রে যাবেন না, ওইটা আর্মি দিয়ে এনে, পুলিশ, আর্মি, বিজিবি এদেরকে দিয়ে এনে উনি ইলেকশনে ঘোষণা করে দিয়ে দেবেন যে উনি ইলেকশনে জিতছেন। ইলেকশনে কেন যাব আমি? উনি হেলিকপ্টারে যাবেন, উনি অস্ত্র গোলা বারুদ নিয়ে যাবেন, উনি বঙ্গবন্ধুর পরিবারের, মানে পরিবারের লোক হিসাবে উনি এক ধরনের প্রোটেকশন পান, উনি প্রধানমন্ত্রী হিসাবে এক ধরনের প্রোটেকশন পান, উনি জাতীয় নেত্রী হিসেবে এক ধরনের প্রোটেকশন পান। উনি কোনটা করতেছেন এখন? উনি তো সমস্ত সংবিধান ভায়োলেট করে এখন যে মিটিংগুলো করতেছেন, যে টাকা খরচ হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছেলে মেয়েদেরকে এবং শিক্ষক শিক্ষিকাদেরকে দিয়ে লোকজন নিয়ে আসতেছেন, শ্রমিক এলাকা থেকে শ্রমিক নিয়ে আসতেছেন, যেটা দেখাতে চাচ্ছেন, এইসব নাটক করে তো কোনো লাভ হবে না। উনাকে, ওনার যে কথা, আমি প্রধানমন্ত্রী চাই না, মানুষের শান্তি চাই, যদি রিয়েলি এটা উনি মিন করে থাকেন, যদি রিয়েলি উনি এটা বিশ্বাস করে থাকেন, এই যে জনগণের, মানে জিনিসের দামপত্র বাড়ছে, বাইরে থেকে জিনিস ঢুকতে পারছে না, এখানে মানুষ যে কষ্ট পাচ্ছে, এটা তো হরতালের কারণে। হরতাল তো উনার কারণে, জিনিসপত্রের দাম বাড়ছে উনার কারণে। হরতাল তো বিরোধী দল দিচ্ছে। হরতাল তো দেওয়া হইতো না যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতো। উনি 10 লক্ষ, মানে জুনিয়র শিক্ষার্থী যারা আছে ওদের জন্য অস্থির, আর 16 কোটি মানুষের জন্য অস্থির না। না, কিন্তু তারা বলছেন যে বিএনপির সঙ্গে মূল শক্তি এখন জামাতে ইসলামী, যারা অসাম্প্রদায়িক শক্তি। আপনি সেক্ষেত্রে কি করবেন? আপনি তো অসাম্প্রদায়িক চিন্তার মানুষ। জামাতে ইসলামকে কোর্টের রায় অনুযায়ী, তার আরপিও অনুযায়ী তাদের অলরেডি তারা নির্বাচন করতে পারবে না, এটা বাতিল করেই দিয়েছেন। জি, এখন ব্যাপার হলো জঙ্গিত্বের কথাটা নিয়ে আসছেন, যেটা মৌলবাদের কথা যেটা নিয়ে আসতেছেন। আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা মুক্তিযুদ্ধে অস্ত্র ধরে মরতে গিয়েছিলাম, আজকে বেঁচে আছি 70 বছর বয়সে। এইটা হলো এক্সটেনশন লাইফ, পাসিং আউট প্যারেড পার হয়ে গেছে। এখন আর কোনো কিছুকে ভয় করি না দুনিয়াতে বেঁচে থাকার জন্য। বহু ছেলে, এদের মা বাবা কেউ নেই, এদের কোনো চিন্তা করি না। এই মরাকে মেরে কোনো লাভ হবে না। আপনি সবসময় তো একই রকমই ছিলেন, 71 এগুলি চিন্তা করেন নাই কখনোই? কখনো চিন্তা করি নাই, এখনো করি না। যে মুহূর্তে কবরে যাব তার আগের মুহূর্ত চিন্তা করব না। জি, অতএব কণ্ঠ বন্ধ করবে, মৌলিক অধিকার বন্ধ করবে, নাগরিক অধিকার বন্ধ করবে, বাক স্বাধীনতা বন্ধ করবে, মানুষের জন্য কথা বলবো বন্ধ করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, কথা বন্ধ করবে, কোনো দিন মেনে নেব না এবং ওইটার কাছে মাথা নত করবো না, আপোষ করবো না। না, কিন্তু বিএনপি জামাত তো বলা হচ্ছে যে একটা সাম্প্রদায়িক, একসঙ্গে তারা একাকার, সেই শক্তির সঙ্গে আপনার মিলবে? আপনি তো একটা অসাম্প্রদায়িক চিন্তার মানুষ। আমি তো বিএনপির মঞ্চে উঠছি না, আমি বিএনপির হয়ে কথা বলছি না। আমি এই দেশের একজন কনসাস সিটিজেন হিসেবে বঙ্গবন্ধুর সাথে, মাওলানা ভাসানীর সাথে, সোহরাওয়ার্দীর সাথে যারা রাজনীতি করছে তাদের মধ্যে যে কয়েকজন বেঁচে আছি তার মধ্যে আমি একজন। অতএব আমি মানুষের জন্য কথা বলছি, দেশের জন্য কথা বলছি, জাতির জন্য। এই জাতি, এই দেশ সৃষ্টি করার জন্য আমার সামান্যতম হলেও অবদান আছে। সেই দেশটাকে ধ্বংস করে দেওয়া হবে, সেটাকে আজকে ভয়াবহ একটা ক্রান্তিকালের অবস্থার মধ্যে দিয়ে এই জাতিটাকে শেষ পর্যায়ে আর মাথা তুলে উপরের দিকে বিশ্ব প্রতিযোগিতা যেতে দেবে না। আমি তো বেঁচে থেকে এটা সহ্য করতে পারি না। আমার চোখের সামনে আমার সন্তান নিহত হবে, আমি তো এটা সহ্য করতে পারি না। যেই দেশ স্বাধীন করার জন্য আমি অস্ত্র ধরেছিলাম, জীবন দিতে গিয়েছিলাম, পতাকা তুলেছিলাম,
যেদিন শাহজাহান সিরাজ সহ যেদিন বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি জেনারেল ওসমানীকে সেনাবাহিনী প্রদান করেছিলাম, জাতীয় সঙ্গীত ঘোষণা করেছিলাম, সেদিন তো বেঁচে থাকবো কোনোদিন ভাবিনি। আজকে সেই দেশে এই বেঁচে থেকে এই ধরনের অবস্থা দেখতে হবে, এটা কোনোদিন কল্পনা করতে পারি নাই। অতএব আমাদের দুর্ভাগ্য এই জাতির জন্য যে এই ধরনের সরকার এসে, এটার জন্য শুধুমাত্র সরকার দায়ী এটা আমি বলবো না, বিরোধী দল অবশ্যই দায়ী। পার্লামেন্টে তারা যান নাই ঠিক মতো, বারবার পার্লামেন্টে গেতেন, বের হইতেন, জনগণ আরো কথা শুনতো, তাহলে সরকারের জিনিসটা আরো বেশি জনগণের কাছে প্রতিবাদ হতো। বিরোধী দলে একবারে দুয়া তুলসী পাতা, এটা ঠিক না। আর প্রধানমন্ত্রী যখন জনসভায় বলেন যে এরা শুধু মানুষ হত্যা করতে পারে, লুটপাট করতে পারে, আর ওনার ওখানে কিছু করেন না। পদ্মা সেতু বন্ধ হয়েছে কি কারণে? শেয়ার মার্কেট বন্ধ হয়েছে কি কারণে? এই বিসমিল্লাহ গ্রুপ কে করেছে? সোনালী ব্যাংকের টাকা কে লুট করেছে? হলমার্কের টাকা কে লুট করেছে? এই সমস্ত কথা যদি বলতে যায়, উনি কোন মুখে বলেন আমি এটা জানি না। উনি এইটা বলার সময় আয়নার সামনে থাকলে হয়তো বলতেন না, উনারও এটা লজ্জা হওয়া উচিত। যেই মন্ত্রীর কারণে পদ্মা সেতু বন্ধ হয়ে গেছে সেই মন্ত্রীকে উনি উপাধি দিয়েছেন দেশপ্রেমিক। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোথাও ঘটে নাই। আমি ভিয়েতনামে দেখেছি যে এই মানে বিদেশি টাকা খাওয়ার কারণে ফায়ারিং স্কোয়াডে ওপেন গুলি করে হত্যা করা হয়েছে একজন মন্ত্রীকে। আর এখানে মন্ত্রী দুর্নীতি অপরাধী হওয়ার পর আজকে কানাডায় তো এখান থেকে ধরে নিয়ে যাবে। কানাডায় তো বিচার শুরু হয়েছে, আসামি করা হয়েছে মন্ত্রীকে। কি করবেন? ক্ষমতায় উনি শান্তিপূর্ণভাবে বিদায় নিতে পারবেন কিনা আমি জানি না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উনাকে রক্ষা করুক। এদেশে শতকরা 83% মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সরকারের পক্ষে। আমরা আরেকটা জিনিস চাচ্ছি, এই দুই দলের কোনো দলকেই কিন্তু দেশের মানুষ মনে প্রাণে চাচ্ছে না। প্রত্যেকটা ঘর থেকে মানুষ বসে বসে গালিমন্দ দিচ্ছে। কিন্তু যেদিন রাজপথে নেমে যাবে, রাজা যখন সিংহাসন দুর্গ রক্ষা করে, আমরাও যখন পুরাতন সিনেমাগুলো দেখি, যখন রাজতন্ত্র ছিল, যখন দুর্গ আক্রমণ করে তখন আর কিন্তু রাজার আর কিছু থাকে না। আজকে 16 কোটি মানুষ যদি রাস্তায় নেমে যায়, ঢাকা শহরে যদি 1.5 কোটি মানুষ রাস্তায় নেমে পড়ে, সেদিন কিন্তু কিছু রক্ষা হবে না। সেই দিন বেশি দূরে নয়, অতি সন্নিকটে। সেই জন্য বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন আপনি গতকাল, আপনি সেই জায়গায় সেই কাজটা করার চেষ্টা করেন, দেখেন সর্বশেষ চেষ্টা করে জাতিকে বাঁচাতে পারেন কিনা। আমি একটু যোগ করছি, 96 সালের ক্যাবিনেট এবং এই ক্যাবিনেটের পার্থক্য দেখেন। 96 সালের ক্যাবিনেটে আপনি ছিলেন। 96 সালের ক্যাবিনেটে আমি ছিলাম। উনি মন্ত্রীদের বক্তব্য শোনার চেষ্টা করেছেন, তাদের অনেকে আজকে বেঁচে নেই। সিনিয়র মন্ত্রীদের মধ্যে আব্দুল সামাদ আজাদ আজকে বেঁচে নেই। আব্দুল রাজ্জাক বেঁচে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন পরে জিল্লুর রহমান সাহেব আজকে মন্ত্রী নেই। স্থানীয় সরকারের মন্ত্রী ছিলেন, রাজ্জাক সাহেব নেই, কিবরিয়া সাহেব নেই, রাজ্জাক সাহেব নেই, কিবরিয়া সাহেবের মতো জ্ঞানী অভিজ্ঞ মানুষ আজকে নেই, শিক্ষামন্ত্রী নেই, সাদেক সাহেব নেই, কাদের সাহেব নেই। তো এই ধরনের অনেকেই উল্লেখযোগ্য। রাজ্জাক সাহেবকে মরতে হয়েছে মুক্তিযুদ্ধ করে, যিনি সিরাজুল আলম খানের সাথে বাংলাদেশে কেউ কোনোদিন একটা স্বাধীন জাতি রাষ্ট্র হবে এটা চিন্তা করে নাই, স্বপ্নেও দেখে নাই। সেদিন সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক কাজী আরিফকে নিয়ে নিউক্লিয়াস গঠন করেছিলেন। বঙ্গবন্ধু যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, পাকিস্তানে ওনাকে আটকিয়ে রেখেছিল। আমরা বঙ্গবন্ধুর নামে মুজিব বাহিনী করে যুদ্ধ করেছি। আমরা বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত গিয়েছি, একটু ফুলকে বাঁচাবো বলে আমরা জীবন দিতে গিয়েছি। এই বাংলাদেশ হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, যেখানে সাম্য নাই, যেখানে মানবিক মূল্যবোধ নাই, যেখানে মানবতা নাই, যেখানে ধর্মনিরপেক্ষতা নাই। আজকে মৌলবাদের কথা বলতেছেন। আজকে পাবনাতে হিন্দুর বাড়িতে যে মানে মন্দির সহ বাড়ি নষ্ট হয়েছে, সরকার ব্যর্থ হয়েছে। গত সরকারের আমলে খ্রিস্টানদের মানে তাদের গির্জা নষ্ট হয়েছে, স্কুল নষ্ট হয়েছে, সরকার রক্ষা করতে পারে নাই। আজকে জনগণ জানমালের নিরাপত্তা দিতে পারছেন না, এটা কি বিরোধী দলের দায়িত্ব? জানমালের নিরাপত্তা দেওয়ার কথা বলেই তো আপনি ক্ষমতায় এসেছেন, আপনি জনগণ আপনাকে ভোট দিয়েছে, এটা আপনার সরকারেরই ব্যর্থতা, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি জনগণের কাছে মাপ চান, আত্মসমর্পণ করেন, ক্ষমা চান জনগণের কাছে যে আমার ব্যর্থতার কারণে এই অবস্থা হয়েছে, আমি এখান থেকে আবার জাতিকে নতুন দিনের সম্ভাবনার দিকে এগিয়ে দিতে চাই। তাহলে যদি এই 5 বছরের অভিশাপ যেগুলি আছে সেগুলিতে মুক্ত হতে পারেন, অন্যথায় ওই অভিশাপ থেকে মুক্ত হবেন না এবং ওনার রেহাই নাই। যদি ইলেকশন হয়, যদি জাতীয় পার্টি যায়, যদি জেপি যায়, তাহলে কি আপনি যাবেন? আরে জাতীয় পার্টি যাবে। জাতীয় পার্টি মানে এরশাদ সাহেব আজকেও বলছে যে আমি আওয়ামী লীগের সাথে বেহেশতেও যেতে রাজি না। উনি সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছে যে আমি আওয়ামী লীগের সাথে আমি আরো 1 বছর আগে আমার বের হওয়া উচিত ছিল। উনি বলেছেন আশরাফ মিথ্যা কথা বলেছে। উনি সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেছেন। উনি দেখা করতে গিয়েছেন, উনি প্রধানমন্ত্রী ডেকেছেন, উনাকে সম্মান দেখিয়েছেন, কিন্তু সেখানে তারা
কনকক্টেড মিথ্যা নিউজ উনার নামে প্রচার করিয়েছেন আশরাফকে দিয়ে। উনার মন্ত্রিসভার লোকেরা বলে যে আন্দোলন করলে, হরতাল হলো গণতান্ত্রিক আন্দোলনের সর্বশেষ অস্ত্র। তারা যখন মিছিল মিটিং করতে গিয়ে করতে পারেন না, তারা যখন পোস্টার লিফলেট মারতে পারেন না, চিকা মারতে পারেন না, তারা যখন প্রতিবাদ সভা করতে পারেন না, বিক্ষোভ মিছিল করতে পারেন না, তখনই বাধ্য হয়ে হরতালে চলে যান। এটা করার জন্য তো সরকার দায়ী। আর যে মানুষগুলো মারা যাচ্ছে, কাদের গুলিতে মারা যাচ্ছে? বিরোধী দলের কেউ গুলি করার কারণে একটা লোক মারা গেছে, উনি তো একজনকেও ধরতে পারেন নাই। একজনকে তো জাতির সামনে হাজির করতে পারতেন যে এদের গুলিতে, বিরোধী দলের গুলিতে মারা যাচ্ছে। তাহলে উনার সরকারি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলি চালিয়ে মানুষ হত্যা করতেছে, এইটার জন্য তো উনি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত না। কিন্তু ইলেকশন যদি না হয়, যদি সংকট নিরসন না হয়, তার পরিণতি তো কোথাও ভালো হবে না। ভালো তো হবেই না। খারাপের খারাপ কোনটা আছে? সর্বশেষ খারাপ যেটা, একবার তো দুই প্রধানমন্ত্রী একসাথে পৃথিবীর ইতিহাসে রেকর্ড করেছেন জেলে গিয়ে। এইবারে কি হবে বলা খুব মুশকিল। খুব ভালো কিছু হবে তার চেয়ে আমার মনে হয় না। আপনি কি 111-এর মতো অন্য কিছু আশঙ্কা করছেন? কোনটা? 111-এর মতো, মানে 2007 সালে যেটি ঘটেছিল। 111 যারা করেছে তারা কি কোন দেশের লোক? 111 যারা করেছিলেন তারা কোন দেশের লোক? তো আপনার আমার, তারা কেন করেছিলেন? বন্ধু, তার জন্য দায়ী কে? কি পরিস্থিতির কারণে করেছিলেন? তারা তো আজকেও তো সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না, কিন্তু তার জন্য তো রাজনীতিবিদরাই দায়ী। রাজনীতিবিদ আর দলবিদ, কালো টাকার মালিক, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, স্মাগলার, মনোনয়ন বাণিজ্য দিয়ে 25 লক্ষ টাকা নির্বাচনী খরচ আপনি করতে পারবেন? আমি করতে পারবো? বাংলাদেশে কোনো শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ডক্টর ইউনূস, ফজল হোসেন আবেদ, ডাক্তার জাফরুল্লাহ, পপি করিম, এরা কেউ 25 লক্ষ টাকা করে নির্বাচন করতে পারবে? তাহলে আপনি জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষ কাউকে, গবেষক কাউকে পার্লামেন্টে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন তল্পিবাহক, যারা আপনার চামচাগিরি করবে তাদেরকে পার্লামেন্টে আনতে চাচ্ছেন। যারা আপনার কিচেন ক্যাবিনেটে থাকবে, যারা আপনাকে জুতা পরাইয়ে দেবে তাদেরকে পার্লামেন্টে আনতে চাচ্ছেন। আপনি মানুষ তো আনতে চাচ্ছেন না পার্লামেন্টে। মানুষ আর জনগণের মধ্যে এখানে পার্থক্য। মানুষ যার বিবেক আছে, যার বুদ্ধি আছে, যার বিবেক কাজ করে, যার জ্ঞান, মেধা, প্রজ্ঞা, মাথা কাজ করে। আর আপনি নিয়ে আসতেছেন যাদের পা দিয়ে চলে। পায়ে বুদ্ধি একটা, আমাদের দেশে একটা কথা আছে, পায়ে বুদ্ধি কাদের আছে? আমি আর সেটা নাম উল্লেখ করতে চাচ্ছি না। আপনি পায়ে বুদ্ধি আলাদেরকে দিয়ে চলতে চাচ্ছেন। আপনাকে আমলারা বিভ্রান্ত করতেছে। কিছু সংখ্যক আমলাদের মধ্যে খারাপ, এম কে আনোয়ার সাহেবও আমলা ছিলেন, সচিব ছিলেন, পপি কর্মীরাও ছিলেন, আসাদুল্লাহও ছিলেন। কিন্তু যারা সরকারকে অসাধু এবং অনৈতিক, মিথ্যা এবং এই সরকারকে বিপদে ফেলার জন্য বুদ্ধি দিয়ে যারা সরকারকে একটা খারাপ জায়গায় নিয়ে যায়, সেই আমলাদের আমলে উনি চলছেন। আইন তৈরি করছেন আমলাদের কথা অনুযায়ী। উনি পার্লামেন্টের কথা অনুযায়ী ওখানে বিবেক, 16 কোটি মানুষের আত্মা, যার প্রতিধ্বনি করার জন্য 300 পার্লামেন্টের আসনের সদস্য, সেই জায়গা তো সেটা হচ্ছে না। সমাধানটা কি? যেই কথাগুলা ব্যবহার করা হয়, যে ভাষা ব্যবহার করেন, একদলীয় একটা দল পার্লামেন্টে থাকা অবস্থায় পৃথিবীর কোনো দেশে পার্লামেন্ট হয় না। পার্লামেন্ট মানে হলো তার অপোজিশন থাকতে হবে, পার্লামেন্ট মানে বিরোধী দল থাকতে হবে। এখানে যত রকমের চাপাবাজি করতেছেন ওনারা, এগুলি করে তো রক্ষা পাবেন না, রেহাই পাবেন না। একতরফা ভাবে খালি মাঠে গোল করার চেষ্টা করতেছেন। খালি মাঠে গোল করে এটা কেউ জিতে যায় না, ওই খেলা হয় না। তাহলে সমাধানটা কি? সমাধান আমরা কিভাবে করতে পারি? সমাধানটা কি? সমাধান, জি, সমাধানটা আমরা কোন পথে? আমি বলেছি সংবিধান আবার সংশোধন করেন। আপনার টুথার্ড আছে, আপনার নৌকা ডুবাইয়া দিচ্ছেন। নৌকা গতবার ভোজাই করছেন, আর জায়গা নেই নৌকাতে। এইবার বলছেন মার্কা দেখে ভোট দিয়েন। আর উনার ছেলে বলতেছে যোগ্য প্রার্থীকে ভোট দিয়েন। মার ছেলের মধ্যে পার্থক্য হয়ে গেছে। এই যে চমক যেটা দেখাবে বলছে ছেলে, চমক দেখাই দিস তো। আগের দিন মা বলছে নৌকা মার্কায় ভোট দিয়েন। উনি ক্ষমতায় থাইকা, প্রধানমন্ত্রী থাইকা 27শে নভেম্বরের পরে নৌকায় ভোট দেওয়ার দাবি করা, এই প্রচার প্রপাগান্ডা করা, কোথাও কোনো কিছু উদ্বোধন করা বেআইনি, সংবিধান বিরোধী, অন্যায় কাজ করতেছেন তিনি। জাতির কাছে চরম খেসারত দিতে হবে ওনাকে। এই খেসারতের কোনো সময়সীমা নেই। আশাবাদটা কি? আশাবাদ নাই আমাদের কোনো সামনে? আশাবাদ একটাই পথ আছে খোলা, যে কয়দিন হাতে, যে কয় ঘন্টা হাতে আছে, ঘন্টাও বলতেছি,
ঘন্টা? ঘন্টাও বলতেছি। আচ্ছা, ওরা যেমন 84 ঘন্টা হরতাল দিয়েছে, আমি উনার জন্য ঘন্টাও বলতেছি। যে কয় ঘন্টা হাতে আছে বা যে কয় দিন হাতে আছে, এর মধ্য দিয়ে উনি আবার ষষ্ঠ সংশোধনী করে সংবিধান পরিবর্তন করে নির্দলীয়, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য বিরোধী দলকে আহ্বান করেন, সকল বিরোধী দলকে আহ্বান করেন। শুধুমাত্র একজোটকে আহ্বান করতেছেন কেন? আমরাও তো তৃতীয় একটা জোট করার চেষ্টা করতেছি। সাবেক রাষ্ট্রপতি বদ্র চৌধুরী, জি, ডক্টর কামাল হোসেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী, বঙ্গবন্ধুর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সংবিধান তৈরির মধ্যে যে কয়েকজন ছিলেন তার মধ্যে উনিও একজন ছিলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, এমনকি কমিউনিস্ট পার্টি, বাসদ, মাহমুদুর রহমান মান্নার কথা বলেছি আমি। জি। এ